একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি বিন্যাস ও সমবায়ের এই চ্যাপ্টারের প্রশ্নমালা নিয়ে, অর্থাৎ আমরা এখন আছি প্রশ্নমালা 7A তে। 7 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা আগের দিন হয়ে গেছে। আজকে আমরা তার পরের থেকে বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 11। একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 1, 2, 3, 4, 5, 6 অঙ্কগুলির সাহায্যে 3000 থেকে 4000 মধ্যে কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে 3000 থেকে 4000 মধ্যে যে সংখ্যাগুলো সেগুলোর প্রত্যেকটিরই হাজারের ঘরে থাকতে হবে 3। তাহলে এটার আর কোনো চয়েস নেই, এটা শুধু 3 বসাতে হবে। এবার বাদ বাকি যে 3টে ঘর আছে সেই 3টে ঘরের থেকে কতগুলি সংখ্যা বসবে? 1 বসতে পারে, 2 বসতে পারে, 4, 5, 6 এই সংখ্যাগুলো বসবে, 3 বসবে না, কারণ এখানে বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড। আমাদের এইভাবে লিখতে হবে, তোমরা একটু লিখে নিও। গঠিত সংখ্যাগুলি যেহেতু 3000 থেকে 4000 মধ্যে থাকবে সেজন্য সহস্রের ঘরটি সর্বদাই 3 বসাতে হবে এবং বাদবাকি 3টি স্থানে শতক, দশক এবং এককের স্থানে যে 5টি অঙ্ক থাকবে 1, 2, 4, 5, 6 এর মধ্যে থেকে যে কোনো 3টি করে সংখ্যা নিয়ে বসাতে হবে। অর্থাৎ গঠিত সংখ্যা হবে, এখানে 5টা আছে, তার মধ্যে থেকে 3টে করে নেব, অর্থাৎ 5p3 ইকুয়াল টু 60। 60টি সংখ্যা তৈরি করা যাবে। কোশ্চেন নাম্বার 12। 3, 5, 7, 8, 9 অঙ্কগুলির কোনোটি পুনরাবৃত্তি না করে 7000 অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখানে বলে দিয়েছে অঙ্কগুলি 7000 থেকে বড় হবে, অর্থাৎ অঙ্কগুলি 4 অঙ্কেরও হতে পারে এবং 5 অঙ্কেরও হতে পারে। যখন 4 অঙ্কের সংখ্যা হবে তখন এই হাজারের ঘরে থাকবে 7 অথবা 8 অথবা 9, অর্থাৎ 3 রকম উপায়ে সংখ্যা গঠন করতে পারবো। এবং শতক, দশক, একক এইগুলো আমরা কত রকম উপায়ে পূরণ করতে পারবো? বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ এই 7 অথবা 8 অথবা 9 বসানোর পর বাকি যে 4টে ডিজিট পড়ে থাকবে তার মধ্যে থেকে 3টি করে ডিজিট নিতে হবে, অর্থাৎ হবে 4p3। এবং হাজারের ঘরে আমরা বসাতে পারবো 3 রকম উপায়ে। তাহলে উত্তর হবে 3 × 4p3। এটা একটু লিখে নিতে হবে। গঠিত সংখ্যা 7000 অপেক্ষা বড় হলে সহস্র স্থানের অঙ্ক হবে 7 অথবা 8 অথবা 9 এবং অবশিষ্ট স্থানগুলি বাদ বাকি যে 3টে ডিজিট থাকবে সেগুলো দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ অবশিষ্ট স্থানগুলি পূরণ হবে। এখানে 5টা ছিল, 5টার মধ্যে থেকে একটা চলে যাবে হাজারের ঘরে, বাকি থাকবে 4টি, তার থেকে 3টি নেব, অর্থাৎ 4p3 উপায়ে। অর্থাৎ মোট 4 অঙ্কের সংখ্যা পাবো 3 × 4p3। 3 × 4p3 মানে কত? 3 × এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 অর্থাৎ 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24, অর্থাৎ 3 × 24 ইকুয়াল টু 72। এবং দেখো 5 অঙ্কের সংখ্যা পাবো। 5 অঙ্কের সংখ্যা যতগুলোই হবে সবগুলোই 7000 থেকে বড় হবে, কাজে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে পাবো। তাহলে 5 অঙ্কের সংখ্যা পাবো কত রকম উপায়ে? ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়ে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120। তাহলে 7000 থেকে বড় মোট সংখ্যা হবে এখানে 72 আর 120, অর্থাৎ 192। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 13। 3, 4, 5, 6, 8 অঙ্কগুলি দ্বারা 6000 অপেক্ষা বড় 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না। এটা খুব সহজ।
এখানে বলেছে অঙ্ক হতে হবে ৬০০০-এর থেকে বড়, তাহলে হাজারের ঘরে হয় 6 বসবে অথবা 8 বসবে, অর্থাৎ হাজারের ঘরে আমরা সংখ্যা চয়েস করতে পারবো দু রকম উপায়ে, এবং অবশিষ্ট যে 3টি ঘর থাকবে সেগুলোতে আমরা চয়েস করতে পারবো এই দুটোর মধ্যে একটা সংখ্যা চলে আসার পর যে 4টে সংখ্যা পড়ে থাকবে সেই 4টে সংখ্যার থেকে 3টে করে নিতে হবে, অর্থাৎ 4p3 উপায়ে। প্রথম লাইনটা আমি যেটা বললাম সেটা একটু তোমরা লিখে নিও, আমি পরের লাইনটা লিখে দিচ্ছি। সহস্রের স্থানে 6 অথবা 8 বসানোর পর অবশিষ্ট 3টি স্থানে 4p3 উপায়ে সংখ্যা চয়েস করতে পারবো, অর্থাৎ ৬০০০-এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা পাবো। হাজারের ঘরে আমরা 2 রকম উপায়ে চয়েস করেছি, আর বাদ বাকি 3টি ঘরে আমরা চয়েস করেছি 4p3 উপায়ে, অর্থাৎ 2 × 4p3। 4p3 মানে হচ্ছে 24, 2 × 24 = 48টি, 48টি সংখ্যা পাবো। এবার 2 নম্বরে বলেছে এই সংখ্যার মধ্যে কতগুলি অযুগ্ম হবে, এটা সেকেন্ড কন্ডিশন। আমরা এই যে 48টা সংখ্যা পেয়েছি, এই 48টার মধ্যে যুগ্ম এবং অযুগ্ম উভয় প্রকারই আছে, কিন্তু এখানে বলেছে অযুগ্ম সংখ্যা আমরা কটা পাবো। অযুগ্ম সংখ্যা হতে গেলে কি করতে হবে, এককের স্থানে বসতে হবে 3 অথবা 5, তাহলে এককের স্থানে 3 অথবা 5 বসবে। বাদ বাকি যে দুটো ঘর পড়ে থাকবে সেই দুটো ঘরে আমরা সংখ্যা চয়েস করব 3p2 উপায়ে। তাহলে উত্তরটা লিখি, ৬০০০-এর থেকে বড় অযুগ্ম সংখ্যা পাবো। এখানে হাজারের ঘরটা আমরা 2 রকম উপায়ে পূরণ করছি, আবার এককের ঘরটাও আমরা 2 রকম উপায়ে পূরণ করছি, তাহলে এটা হবে 2 × 2 ইন্টু বাদ বাকি দুটো ঘর আমরা পূরণ করছি, শতক এবং দশকের ঘর আমরা পূরণ করছি 3p2 উপায়ে, তাহলে 3p2 = 4 × 3p2 মানে হচ্ছে 6, অর্থাৎ 24টি সংখ্যা পাবো, যেটা হবে বিজোড় সংখ্যা। কোশ্চেন নাম্বার 14, 0, 2, 5, 6, 7 অঙ্কগুলির কোনোটি একাধিকবার ব্যবহার না করে 5টি সার্থক অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখানে 5টি ডিজিট আছে, আমরা 5 অঙ্কেরই সংখ্যা গঠন করব, তাহলে সেটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হবে 0 যদি এই অযুতের ঘরে চলে আসে সেটা কিন্তু আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের দেখতে হবে কতগুলো জায়গায় আমরা 0 বসাচ্ছি, যতগুলো সংখ্যার প্রথমে 0 পাবো সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে। প্রথমে দেখে নিই 0 বসিয়ে আমরা কতগুলো সংখ্যা পেতে পারি। 5টি অঙ্কতে 5 অঙ্কের সংখ্যা পাবো ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 120টি, 120টি। এই 120টি সংখ্যার মধ্যে কিন্তু বেশ কয়েকটি সংখ্যা অযুতের ঘরে 0 চলে আসবে, অর্থাৎ অযুতের ঘরে 0 চলে এলে সেটা কিন্তু আর 5 অঙ্কের থাকবে না, সেটা গ্রাহ্য হবে না। তাহলে যখন অযুতের ঘরে 0 চলে আসবে তাহলে বাদ বাকি যে সংখ্যা কটা থাকবে সেই সংখ্যাগুলো হবে 4 অঙ্কের সংখ্যা। তাহলে দেখতে হবে 4 অঙ্কের সংখ্যা আমরা কতগুলো পাই। তাহলে লিখতে হবে 0কে অযুতের স্থানে রেখে আমরা 4 অঙ্কের সংখ্যা পাবো। কত রকম উপায়, এই 4টে সংখ্যা দিয়ে যে কটা সংখ্যা গঠন হবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24। এবার দেখো 0কে অযুতের স্থানে রেখে আমরা 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি 24টা, আর 0কে অযুতের স্থানে রেখে অথবা না রেখে উভয় প্রকারে আমরা পেয়েছিলাম 120টা, অর্থাৎ 0, 2, 5, 6, 7 দ্বারা গঠিত 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো 120 - 24, সেটা হয়ে যাবে 96, 96টি পাবো। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 15, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3, 6, 7, 2, 0 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অযুগ্ম সংখ্যা গঠন করা যাবে। এই প্রশ্নের ব্যাখ্যাটিও আমার 1 নম্বর যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে খুব সুন্দরভাবে করা আছে, তোমরা একটা দেখে নিও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এবং অযুগ্ম সংখ্যা হবে, অর্থাৎ এককের ঘরে সর্বদা হয় 3 বসবে অথবা 7 বসবে,
অর্থাৎ এককের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো দু রকম উপায়ে। এবং এখানে যেহেতু বলে দিয়েছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, অর্থাৎ অযুতের ঘরে আমরা কোনো সময় 0 বসাতে পারবো না। 0 বসালে পরে সেটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না। তাহলে অযুতের ঘরে আমরা কি কি বসাতে পারি? এখানে যদি 3 অথবা 7 বসাতে পারি, এখানেও এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারবো, অথবা 6 বসাতে পারবো, অথবা 2 বসাতে পারবো। তাহলে অযুতের ঘরে আমরা 3 রকম উপায়ে সংখ্যা বসাতে পারবো। এবার দশক, শতক, হাজার এই ঘরগুলোর জন্য কোন কোন সংখ্যা পড়ে থাকবে? এই ঘরগুলোর জন্য দেখো, এদিকে একটা সংখ্যা চলে গেছে এককের ঘরে, অযুতের ঘরে আর একটা সংখ্যা চলে গেছে, দুটো সংখ্যা চলে গেছে, বাকি পড়ে থাকবে 3টে ডিজিট। তাহলে 3টে ডিজিট আমরা ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে বসাতে পারবো। তাহলে অঙ্কগুলি দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা হবে, এদিকে আছে 3, এদিকে আছে 2, আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল 3। 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6। তাহলে 36টি সংখ্যা গঠন করতে পারবো। লেখাটা আমি লিখলাম না, তোমরা একটু নিজেরা লিখে নিও। কোশ্চেন নাম্বার 16, কত বিভিন্ন উপায়ে 5 জন বাণিজ্য ও 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে একটি সারিতে সাজানো যায়, যাতে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন একই ক্রমে থাকতে পারে। অর্থাৎ প্রথমে বাণিজ্য, তারপরে বিজ্ঞান, তারপর বাণিজ্য, তারপরে বিজ্ঞান, এই ক্রমে থাকতে হবে। অর্থাৎ বাণিজ্য শাখার ছাত্র ধরে নিই C1, C2, C3, C4, C5। আর বিজ্ঞান শাখার ছাত্র তাহলে এর মাঝে মাঝে বসাতে হবে, তবেই বাণিজ্যের পরে বিজ্ঞান, বাণিজ্যের পরে বিজ্ঞান, এই অ্যারেঞ্জমেন্টটা আসবে। তাহলে বিজ্ঞান শাখার ছাত্রগুলো এই অ্যারেঞ্জমেন্টে বসবে, কারণ এখানে বলে দিয়েছে যাতে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন থাকে, অর্থাৎ বাণিজ্য বিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান এইভাবে থাকতে হবে। প্রথমে বাণিজ্য শাখা, তারপরে বিজ্ঞান শাখা। তার জন্য শুধুমাত্র এই 4টে গ্যাপে 4টে বিজ্ঞান শাখার ছাত্র বসতে পারবে। বাণিজ্য শাখার ছাত্র কোথায় কোথায় বসেছে? C1, C2, C3, C4, C5, এই 5টি স্থানে বাণিজ্য শাখার ছাত্ররা বসতে পারবে। অর্থাৎ সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 120 রকম উপায়ে। এবং বিজ্ঞান শাখার ছাত্ররা কোথায় বসবে? S1, S2, S3, কত রকম উপায়ে? ফ্যাক্টোরিয়াল 4 রকম উপায়ে। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24। তাহলে আমরা লিখবো বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন একই ক্রমে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু 120 ইন্টু 24 ইকুয়াল টু 2880 রকমে। এটা হবে উত্তর। কোশ্চেন নাম্বার 17, কত বিভিন্ন উপায়ে 5 জন প্রথম বর্ষের ও 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করা যায়, যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে না বসে। তাহলে প্রথম বর্ষের ছাত্রগুলো কোথায় কোথায় বসবে একটু দেখে নি। 5 জন প্রথম বর্ষের ছাত্র আছে, 1, 2, 3, 4, 5, 5 জন প্রথম বর্ষের ছাত্র আছে। এবার দ্বিতীয় বর্ষের ছাত্র কোথায় কোথায় বসতে পারবে? দ্বিতীয় বর্ষের ছাত্রদের কন্ডিশন কি আছে? যাতে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র এক জায়গায় বসতে না পারে। তাহলে এগুলোর গ্যাপে গ্যাপে বসিয়ে দিলেই হবে। দ্বিতীয় বর্ষের ছাত্র বসতে পারবে, এখানে 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 বসতে পারবে। এই যে কোনো 6টার মধ্যে 3টি জায়গায় যদি বসানো হয়, তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্ররা পাশাপাশি বসবে না। তাহলে আমরা প্রথম বর্ষের ছাত্রদের বসাতে পারবো 5টি জায়গায়, 5 রকম উপায়ে। 5 জন প্রথম বর্ষের ছাত্র বসতে পারবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে।
এবং দ্বিতীয় বর্ষের ছাত্র আছে 3 জন, বসতে পারবে এই 6টি জায়গায়, স্টার চিহ্নিত 6টি জায়গায়। কত রকম উপায়? তাহলে 6p3 রকমে বসতে পারবে। তাহলে 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে বসবে না, এরকম বিন্যাসের সংখ্যা কত হবে? এখানে পেয়েছি ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 6p3। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120, 6p3 মানে হচ্ছে 120। তাহলে এই দুটো গুণ করে হবে 14400 রকমের। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 18, 12টি বস্তু থেকে একযোগে 3টি করে নিয়ে বিন্যাসের কতগুলিতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে এবং কখনোই থাকবে না? 12টি বস্তু আছে। এখানে প্রথম কন্ডিশন দিয়েছে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তাহলে এই নির্দিষ্ট বস্তু একটা নিতেই হবে, ধরে নিলাম এটা নিতে হবে। তাহলে ধরে নিলাম আমরা একটি বস্তুকে নির্দিষ্ট রাখলাম, বাকি এখান থেকে একটা বস্তু যদি নির্দিষ্ট থাকে তাহলে বাকি কটা বস্তু আমাদের চুজ করতে হবে? 2টো বস্তু চুজ করতে হবে। কটার মধ্যে চুজ করবো? 11টার মধ্যে। তাহলে বিন্যাসটা হবে 11p2। অর্থাৎ নির্দিষ্ট বস্তুটি ছাড়া অবশিষ্ট থাকছে 12 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 11টি বস্তুর মধ্যে থেকে 2টি বস্তু নির্বাচন করতে হবে। তাহলে 11টি বস্তুর মধ্যে থেকে 2টি বস্তুর বিন্যাসের সংখ্যা হবে 11p2। এখানে যেহেতু বলে দিয়েছে একটি বস্তু নির্দিষ্ট থাকবে, অর্থাৎ এখানে যাই বস্তু নিই না কেন এখানে এই বস্তুটা থাকবে। তাহলে এই বস্তুটা বাকি দুটো বস্তুর সাথে কত রকমের বিন্যাস তৈরি করতে পারবে? যেমন আমি যদি এ বি সি নিই তাহলে পরে এ সি বি নিতে পারবো, সি বি এ নিতে পারবো। এরকম ভাবে এই যে প্রথম বস্তুটা নেওয়ার জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে আরো 3টে করে বিন্যাস পাবো। তাহলে মোট বিন্যাস কত হবে? 3 × 11p2। অতএব লিখি মোট বিন্যাসের সংখ্যা হবে যখন একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে, তাহলে কি হবে? 3 × 11p2। 3 × 11p2 মানে 3 × 11p2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই 11 - 2 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা পাবো 3 × 110 অর্থাৎ 330। এবারে দেখো 2 নম্বরের কন্ডিশন কি বলেছে? নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে একটা বস্তুকে যদি আমরা বাইরে রেখেই দিই, বাদ বাকি বস্তু থেকে আমরা 3টি করে বস্তু নিয়ে নেব, তাহলে এই বস্তুটা আর কখনো আসবে না। ধরে নিলাম এই বস্তুটাকে নেবই না, তাহলে বাদ বাকি কটা বস্তু পড়ে থাকলে? 11টা। আমরা 3টে করে নিয়ে দল গঠন করব, তাহলে হবে 11p3। তাহলে এটা একেবারে লিখে দিই, যেহেতু নির্দিষ্ট বস্তু থাকবে না সেক্ষেত্রে মোট বস্তু হবে 12 - 1 = 11। এবং সেখান থেকে যদি আমরা 3টে করে নিই তাহলে বিন্যাসের সংখ্যা হবে 11p3। 11p3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই 11 - 3 ইকুয়াল টু সেটা হয়ে যাবে 990। কোশ্চেন নাম্বার 19, 12টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 6টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে 3টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, কখনোই থাকবে না? প্রথম কন্ডিশন আছে 3টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। বস্তু আছে কটা? 12টা। আমরা নেব কটি করে? 6টি করে। এখানে বলে দিয়েছে এই 6টির মধ্যে 3টি বস্তু সর্বদা থাকবে। তাহলে 6টি বস্তুর মধ্যে 3টি বস্তুকে কিভাবে কত রকমের বিন্যাসিত করা যায়? 6p3 রকমের। আমাদের নিতে হবে 6টি করে, আমরা 3টি বস্তু নিয়ে নিয়েছি,
আর বাকি নেব 3টি। এই 12টার থেকেও আমরা 3টি বস্তু নিয়ে নিয়েছি, বাকি তাহলে কটা আছে? 9টা। তাহলে 9টা বস্তু থেকে আমরা 3টি বস্তু চুজ করব। তাহলে অবশিষ্ট 6টা নিতে হতো, আমরা তো 3টে নিয়ে নিয়েছি। তাহলে 6টা থেকে 3টে বিয়োগ করলে 3টি বস্তু নেব আমরা। বস্তু ছিল 12টা, 3টে তো নেওয়া হয়ে গেছে, তাহলে কটা পড়ে আছে? 9টা পড়ে আছে। তাহলে 9টা থেকে 3টের মধ্যে বিন্যাস কি করে গঠন করবে? 9p3 উপায়ে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে 6p3 ইন্টু 9p3। 6p3 মানে হচ্ছে 120, 9p3 মানে হচ্ছে 504। এ দুটো গুণ করলে হয়ে যাবে 60480। 2 নম্বর কন্ডিশন আছে 3টি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। এটা সহজ, আমাদের বস্তু আছে 12টা, 3টি বস্তু আমরা নেবই না, তাহলে আমাদের বস্তু থাকবে কটা? 9টা। 9টার মধ্যে থেকে 6টা করে নেব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে কি লিখতে হবে? যেহেতু 3টি বস্তু কখনোই থাকবে না, সুতরাং 6টি বস্তু আমরা নির্বাচন করব। 12টা থেকে 3টে বাদ দিয়ে দিই, তাহলে 9টা বস্তু থেকে, অর্থাৎ সেক্ষেত্রে বিন্যাসের সংখ্যা হবে 9p6। 9p6 মানে হচ্ছে 60480। কোশ্চেন নাম্বার 20, দুটি ও অক্ষর একত্রে থাকবে না, এই সত্ত্বে কত রকমের ফুটবল শব্দটির অক্ষরগুলি সাজানো যায়? এখানে বলেছে দুটি ও একত্রে থাকবে না, সেক্ষেত্রে আমরা অঙ্কটা কি করে নেব? আমরা প্রথমে দুটি ও একত্রে থাকবে এই কন্ডিশনে কত রকম ভাবে সাজানো যায় সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব ফুটবল শব্দটিতে কত রকম ভাবে আমরা বিন্যাস গঠন করতে পারি। এখানে কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8। 8 এর জন্য হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 8। এবারে দেখো রিপিটেশন কি কি আছে। ও আছে দুটো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এল আছে দুটো, দুটো এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবারে দেখো দুটি ও একত্রে থাকলে মোট বিন্যাস কত হবে। এখানে বলে দিয়েছে দুটি ও একত্রে থাকবে, তাহলে এই দুটি ওটাকে একটা লেটার ধরে নিতে হবে। সেক্ষেত্রে বিন্যাসের সংখ্যা কত হবে? সেক্ষেত্রে আমরা লেটার কটা পাচ্ছি? 1 2 3 4 5 6 7। তাহলে বিন্যাসের সংখ্যা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে এল আছে দুটো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল দুটি ও একত্রে থাকলে। এবার এখানে যেহেতু ও দুটোকে একটাই লেটার ধরা হয়েছে, সেহেতু এই দুটো ও এর জন্য আলাদা বিন্যাস তো হচ্ছে না, তাহলে এই দুটো ও এর জন্য আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হচ্ছে না, কারণ আমরা এই ও দুটোকে একটাই লেটার ধরেছি এবং দুটো ও সেম। তাহলে দুটি ও একত্রে থাকবে না এরকম বিন্যাসের সংখ্যা হবে। এটা থেকে এটা বিয়োগ করে দিই। এই যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হয়ে যাবে রেজাল্ট 75600। এটা তোমরা করে নিও, আমি আর করে দেখালাম না। কোশ্চেন নাম্বার 21, অ্যালজেব্রা শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে বিন্যস্ত করা যায়? এই বিন্যাসের সংখ্যার মধ্যে কতগুলিতে দুটি এ একত্রে থাকবে না? এটা একদমই আগের অঙ্কটার মতন। এখানে দেখো অ্যালজেব্রা শব্দটিতে কটা লেটার আছে? 7টা লেটার আছে, তাহলে 7টা লেটারের জন্য বিন্যাস হবে 7 ফ্যাক্টোরিয়াল। এখানে যেগুলো রিপিটেশন আছে, রিপিটেশনের জন্য কি করতে হবে? এখানে দুটো এ রিপিটেশন আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে রিপিটেশন হবে। এটা হবে মোট বিন্যাসের সংখ্যা। এবারে দেখো দুটি এ যদি একত্রে থাকে, তাহলে পারে এ দুটিকে একত্রে রেখে একটা বান্ডিল তৈরি করে বাদ বাকি যে লেটারগুলো আছে সেগুলোর বিন্যাস গঠন করতে হবে। তাহলে এখানে লেটার হচ্ছে কটা? 1 2 3 4 5 6।
তাহলে এক্ষেত্রে বিন্যাসের সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখানে দুটি এ যেহেতু একটাই লেটার ধরে নিয়েছি এবং এ দুটো সেম হওয়ার জন্য আর এখানে কিছু দিয়ে ডিভাইড করতে হচ্ছে না। তাহলে দুটি এ একসাথে না থাকলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। আমি মুখে একটা বলে দিলাম, তোমরা এটা নিজেরা করে নিও, আগের অঙ্কটার মতনই হবে। কোশ্চেন নাম্বার 22, পিপল শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে দুটি পি কখনো একত্রে না থাকে? এটা একদমই আগের অঙ্কটার মতো, তোমরা করে নিও, আমি আর করে দেখাচ্ছি না। কোশ্চেন নাম্বার 23, কমিটি শব্দটির সমস্ত অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণ চারটি একত্রে না থাকে? 1 নম্বর ভিডিওতে যে ফুটবল শব্দটির বিন্যাস আমি করে দেখিয়েছিলাম, এটা ঠিক তার উল্টোটা হবে। সেখানে ছিল স্বরবর্ণগুলি একত্রে থাকবে, এখানে বলেছে স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। এখানে প্রথমে দেখে নিই শব্দটিতে মোট বিন্যাসের সংখ্যা কত হবে। মোট বিন্যাসের সংখ্যা হবে, এখানে কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ফ্যাক্টোরিয়াল 9। রিপিটেশন আছে কতগুলো? এম আছে দুটো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। টি আছে দুটো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। ই আছে দুটো, তার জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখতে হবে স্বরবর্ণ কটি আছে। এই শব্দটিতে স্বরবর্ণ আছে ও, আই, ই, ই, 4টি স্বরবর্ণ আছে। 4টি স্বরবর্ণকে একত্রে একটা বান্ডিল করলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে সেটা দেখতে হবে। স্বরবর্ণগুলি একত্রে থাকলে মোট অক্ষর কতগুলো হবে? সি, এম, এম, টি, টি, আর এই বান্ডিলের মধ্যে থাকছে ও, আই, ই, ই। তাহলে মোট অক্ষর হবে 1 2 3 4 5 6, 6টি। তাহলে লিখি স্বরবর্ণগুলি একত্রে থাকলে মোট বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দেখো রিপিটেশন আছে কতগুলো? এম আছে দুটো, 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে দুটো, 2 ফ্যাক্টোরিয়াল। এবং কি করতে হবে? এবং এই যে ডান দিকের যে 4টে লেটার আছে এরাও তো বিন্যাস গঠন করবে। এরা যে বিন্যাস গঠন করবে সেটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে আবার দেখো রিপিটেশন আছে, ই আছে দুটো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। এইটা হবে স্বরবর্ণগুলি একত্রে থাকলে তাদের বিন্যাস। তাহলে স্বরবর্ণগুলি একত্রে না থাকলে বিন্যাস কতগুলো হবে? এটার থেকে এটা বাদ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে স্বরবর্ণগুলো একত্রে না থাকলে তার বিন্যাস। অঙ্কটা তোমরা করে নিও, উত্তর হবে 43200। বন্ধুরা, আমরা এখন আলোচনা করছি বিন্যাস ও সমবায় অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। আমার আলোচনা তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের দিন।